তুমি যেটা বললে সেটাও ভীষণ সত্যি। এই যেরকম তুমি বললে ঋতকে বেশ টাপটাপি প্রশ্ন করেছে। সৌম্য স্তরকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার অনেক দিনে চেনা, খুব ভালো কাজ করছে, অনেক সাহসী ইন্টারভিউ নিয়েছে। আমি রিসেন্ট একটা খুব সাহসী ইন্টারভিউ দেখলাম। ঋতুদা এর আগের বার ইন্টারভিউর সময় বলে দিয়েছিল বেশি কিছু বলবো উল্টো পাল্টা প্রশ্ন না করতে, বাংলা ছবির ভবিষ্যৎ এইসব নিয়ে আমি কিছু জানি না। হ্যাঁ, সেটা নিয়ে আমি এখনও জানি না, মানে সেটা নিয়ে প্রশ্ন করলে আমি এখনও বলতে পারবো না। আচ্ছা যাই হোক, তো এই ছবিতে আছে, এই ছবিটা দেখো অশোকদার ছবি মানেই হচ্ছে ওই তুমি যেটা বললে যে কিছু সংলাপ কিছুর প্রলাপ, এবং যে ছবিটা দেখে আমারও মনে হচ্ছিল যে এইভাবে ওদের ছবিটা বানানো খুব ইজি। মানে আমি একটা জিনিস এই কারণে আমি অশোকদার সাথে আমি কথা বলবো যে ওই টাইমে দেখবে তুমি ওই ছবিটাতে যে ওই টাইমে যে ছবিগুলো হচ্ছিলো সেই ছবিগুলো নিয়ে একটা কোথাও ফোক্করপূর্ণ একটা করা হয়েছিল, আজকের সন্তান আমার এখনও মনে আছে। কিন্তু মানে সেই সময় এই ধরনের ছবি ভাবাই যায় না। না, ওই যে যেটা বললে যে এক সময় দাঁড়িয়ে, যে সময় দাঁড়িয়ে ভাবাই যায় না। স্টিভ জবস একটা কথা বলেছিলেন যে সারা পৃথিবীর মানুষ ভাবে যারা কিছু করতে পারবে না, আসলে সে যদি নিজের বিশ্বাসে অনড় থাকে তাহলে হি ইজ দ্য পারসন যে আসলে করতে পারে। যেটা ইম্পসিবল মনে হয় সেটা পসিবল করতে পারে যে ওটাতে পেছনে লেগে থাকে সেই। তো আমার মনে হয় যে এরকম সময় আসে যখন আমাদের কোনো কনসেপ্ট আমাদের মনে হয় বাবা এই কী কনসেপ্ট আর কি, সেই রকম সময় দাঁড়িয়ে যিনি ঘটাতে পারেন, ওই যেটা অশোক স্যার বলছিলেন শুরুতেই যে ব্যতিক্রমী, মানে যেটা নিয়ম সেটার ব্যতিক্রম বা দ্য এক্সেপশন টু দ্য রুল, সেটা কিছু মানুষই করতে পারেন, এবং তার মধ্যে অন্যতম নাম হচ্ছে অশোক বিশ্বনাথন। কিছু সংলাপ কিছু প্রলাপের কথাটা আরও বেশি করে বললাম তার কারণ আমরা এখন দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে 1999 ছবিটা দেখে দেখি যে গৌতম চট্টোপাধ্যায় স্ট্রেট ক্যামেরায় তাকিয়ে ওই আমার প্রিয় ক্যাফে গানটি গাইছেন আর কি। তো এখন ভাইরাল হয়েছে, ওই যে ধাঁধার থেকেও জটিল, এবং সেটা কত এগিয়ে থাকা সময়ের থেকে, নিজের সময়ের থেকে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ছবিটাও মানে এত ইন্ট্রিকেট, মানে আমার নিজের পরে যখন আমি ছবিটা যখন করলাম, ডাবিং করলাম, তখনও না আসলে এতটা বুঝতে পারিনি, বোঝার চেষ্টা করছিলাম। ছবিটা দুবার দেখার পর আমি বুঝতে পারলাম যে কীভাবে মানে মাটির ওপর জল ঢাললে যেভাবে মাটি সেই জলটা শুষে নেয়, সেভাবে গল্পটাকে যেভাবে রোপণ করা হয়েছে সেটায় প্রতিটা মানে জলের মতোই শুষে নিয়েছে মাটিটা সেই গল্পটাকে। এত ইন্ট্রিকেট ছোট 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 ডিটেল আছে, প্যান্ডেমিকও আছে, অবশ্যই প্যান্ডেমিক আছে, যুদ্ধ আছে, নাটকের ব্যাকগ্রাউন্ড আছে, সত্যের আপেক্ষিকতা যে বিষয়টা, মানে কোনটা সত্যি, আমি যেটা দেখছি সেটা সত্যি নাকি যেটা আসলে ঘটছে সেটা সত্যি, এই রকম অনেকগুলো বিষয় আছে, সম্পর্কের গল্প আছে। সো অনেকগুলো দিক আছে ছবিটা, একটা মানে বলতে পারি একটা বৃহত্তরভাবে একটা গাছের মতো, মানে যার অনেকগুলো ডালপালা আছে কিন্তু তার প্রাণ কেন্দ্রটা তার শিকড়ে। বাট মানে এইখানে দেখলাম যে তুমি একটা নাটকের ইয়েও বলছো, আবার তেমনি তোমার নর্মাল একটা ক্যারেক্টার, এই যে দুটো ক্যারেক্টারই এবার সমানভাবে প্লে করতে হচ্ছে। আমার তো খুব মজা লাগে, আমি নিজে সারাক্ষণ নাটকের হয় রিহার্সাল নয় শো এই করতে থাকি সব সময়। সিনেমার শুটিংয়ে যদি দেখা যায় নাটকের রিহার্সালের শুটিং হচ্ছে বা একটা নাটকের দৃশ্য শ্যুট হচ্ছে, সেটা আমার তো খুব মজা লাগে। বাট দাদা 99 সালে যে ধরো একটা ব্যতিক্রমী ছবি নিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষের যে খুব সচেতনতা ছিল তা তো নয় না, পরে সেগুলো অনেক ভাইরাল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন কি মনে হয় যে 2024-এ কি সত্যি কিছু প্রেক্ষাপট পাল্টেছে নাকি না এটা একটা ওই কাল্ট হবে, পরে না কি একটা ছবি বানিয়েছিল এরকম আবার সেই শোনা যাবে? আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা বিশেষ করে বাঙালিরা আমরা একটু মানে পস্থমাস যে কথাটাকে বলে, মানে মৃত্যু পরবর্তীতে বিশ্বাস করি। যতদিন একজন বেঁচে আছেন এবং ভালো কাজ করছেন আমাদের একটু স্বীকৃতি দিতে তাকে অসুবিধা হয়, বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম আসার পরে। আমার মনে হয় যে একটা সিনেমার যে জীবন্ত দশা, যখন সে সিনেমা হলে আছে, যখন সে প্রচারের আলোয় আছে, তখন আমরা না বাঙালিরা একটু নাক সিটকই। এখন ওটিটি আসার পর একটা কথা এসেছে যে ঠিক আছে পরে ওটিটি দেখে নেবো। পরে যখন ছবিটা খুব বিখ্যাত হয় তখন বলে ইস আমি ছবিটা হলে দেখতে পেলাম না। তারপর ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান দেওয়া হয় যে তোরা তো বেঁচেছিলি না, আমরা যখন ছবিটা দেখেছি, আসলে কিন্তু তিনি হলে দেখেননি ছবিটা। এইটা আমাদের বাঙালিদের মধ্যে একটা কোয়ালিটি যে আমরা হিপোক্রেসি বলবো না, এটা আমি বলবো মানে কি বলবো, এটা একটা কনফিউশন। মানে আমি কি কাগজের রিভিউ দেখে যাবো না, আমি ইউটিউবের রিভিউ দেখে যাবো না, আমি লোকের মুখের কথা, আরে জান না, মানে হাউ ডাজ পারসেপশন, মানে নিজের মতবাদ কি, মানে নিজের মতামত কী করে তৈরি হবে যতক্ষণ না ওই এই সামনে আমার এখানে চাউমিন আছে, চাউমিনটা খেতে ভালো কি না আমি 6টা রিভিউ পড়লাম, আমি 3 জনের কথা শুনলাম, তুমি চাউমিনটা খেয়ে তোমায় জিজ্ঞেস করলাম, সবাই বললো বাজে, আমার খেয়ে তো ভালো লাগতেও পারে। অল আউট পারসেপশন। এবার আমার মনে হয় যে এই পারসেপশনের মানুষ কি বলবে, পারসেপশনটা কি ঠিক হবে, এই সমস্তকে ভেঙে দিয়ে যারা ছবি করেন
তাদের মধ্যে একজন অশোক বিশ্বনাথন, এবং তিনি এখনও এই সময় দাঁড়িয়েও এই ছবিটা করার সাহস দেখিয়েছেন। আমার মনে হয় এটাই একটা হিস্টোরিক্যাল মুহূর্ত। সেখানে কয়েকজন গেল দেখতে, না গেল না, কিছু লোক ওই রকম ফেসবুক দূর থেকে ছবিটা না দেখে ফেসবুকে কয়েকটা কথা বলে দিল, সেটাই না আসলে আমি অতটা চিন্তিত নই। আমার মনে হয় যে ধরো KIFF যখন স্ক্রিন হয়, মাটিতে বসে লোক দেখেছে, সিঁড়িতে বসে লোক দেখেছে, বহু পুরনো সিনেমার শিল্পীরা যারা এখন রিটায়ার করেছেন, হয়তো বা স্বাস্থ্যর কারণে অভিনয় করতে পারেন না বা সিনেমার নেপথ্যে কাজ করতে পারেন, তারা দেখতে এসেছেন। কারণ তারা বলছেন যে অশোকের ছবি তো দেখবই, ওটা অন্য সেন্সিবিলিটির ছবি, এই ছবি কি আর হলে যেরকম আশপাশে ছবি হয় সেরকম ছবি, এটা তো দেখতেই হবে ফেস্টিভ্যালে। এই যে সেন্সিবিলিটিটা, এই রকম মানুষরাই যদি আসেন, আমার মনে হয় তাহলেই একটা বিরাট সাকসেস। বাট দাদা একটা জিনিস, এই ধরনের ব্যতিক্রমী ছবিতে যেটা হয় যে এন্টারটেন যে বিষয়টা সেটা খুব স্পষ্টভাবে থাকে না। এটা ডিপেন্ড করে কার কীভাবে সে জীবন চর্চাটা করেছে, সেইভাবে তাকে এন্টারটেনমেন্টটা খুঁজে নিতে হয়। এই কারণে কি একটু ব্যতিক্রমী ছবিগুলো পশ্চিমবঙ্গে একটু বেশি অচল? কারণ পশ্চিমবঙ্গে দর্শক তো একটু খুব স্পষ্ট বিনোদনে দেখতে খুব তার অভ্যস্ত, যেটা ইন জেনারেলও তাই, কিন্তু মানে পশ্চিমবঙ্গে হয়তো বেশি বা কম হতে পারে, কিন্তু ইন জেনারেলও মানুষ একটু এন্টারটেনমেন্ট দেখতে পছন্দ করে। সেটার একটা আরও বড় কারণ হচ্ছে যে সারাদিন একটা মানুষ কাজের চাপের মধ্যে আছে, তাকে যদি সিনেমা হলে গিয়ে আরও কঠিন সত্যের মুখোমুখি করি, সে হয়তো সেদিনকে জাস্ট একটা হাসির ছবি দেখতে চায়। এটা হতেই পারে, এটা মানুষ টু মানুষ ভেরি করে, ক্লান্ত এবং বিভিন্নভাবে গেট এন্টারটেইন, জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ফান, সেটার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু রোজ সকালে উঠে যদি তুমি কচুরি আলুর দম ব্রেকফাস্ট করো, তাহলে একদিন তোমার পেট ছাড়বেই। তো সেদিন তোমাকে মানে হয় মুড়ি জল, নয় ছাতু মুড়ি, নয় কর্নফ্লেক্স দুধ, এটা খেতেই হবে। রোজ তো তুমি বিরিয়ানি খেতে পারবে না। এভরি ডে অফ মানে এন্টারটেনমেন্ট শব্দটাও যদি রোজ হয় তোমার সাথে, তাহলে তুমি রোজ পার্টি করছো, রোজ তান্ত্রায় গিয়ে তুমি বিভৎস পার্টি করছো, তোমার ভালো লাগবে? তোমার তো একদিন মনে হবে যে হাতে মাইক নিয়ে সামনে ক্যামেরা নিয়ে কাজে ফিরি। আমার মনে হয় যে আসলে সিনেমার পারসেপশনটা এইভাবে যদি মানুষ বুঝতে পারেন, তাহলে অনেক সহজ হয়। সব ছবি এন্টারটেনমেন্ট হবে না, সব ছবি আবার ভারী ভারী বক্তব্যও হবে না। আমি যেন দর্শক হিসেবে আমি মনে করি আমি পরিষ্কার মাথা নিয়ে বসতে পারি কী দেখতে বসেছি, এবং আমি সেই কাজ পছন্দ করি, সেই সমস্ত শিল্পীদেরকে পছন্দ করি যারা অনেস্টলি কাজ করেন। আমি রবি কিনাগির একজন ভক্ত, কারণ লোকটি সারা জীবন আউট অ্যান্ড আউট সুপার হিট কমার্শিয়াল ছবি দিয়েছেন, উনি বিশ্বাস করে দিয়েছেন। হি হ্যাজ মেড ওয়ান্ডারফুল ফিল্ম, যেটা স্বপন সাহা, রবি কিনাগি, রাজীব, এনারা প্রত্যেকে, রাজ চক্রবর্তী, এনারা যখন হার্ডকোর কমার্শিয়াল বানিয়েছেন তখন অনেস্টলি ওটাই বানিয়েছেন। কোনো রিমেক হলেও সেটা অনেক, রাজাচন্দ্র, মানে আমি এরকম অজস্র ছবি দেখেছি। দ্যাট ইজ অ্যান অনেস্ট ওয়ার্ক, দ্যাট ইজ আ গুড ফিল্ম। অশোক বিশ্বনাথন কিন্তু বলেছেন যে আমার ছবিতে এন্টারটেনমেন্ট, ইটস নট আ কমার্শিয়াল ফিল্ম, ইটস নট আ হার্ড কোর পট বয়লার, তাই আমার ছবিটা একটা অন্য সেন্সিবিলিটির হবে। এই অনেস্টিটা মেকারদের যখন থাকে, তখন আমার মনে হয় দর্শকেরও একটা দায় থাকে সেটাকে রেসিপ্রোকেট করার, সেই অনেস্টিটা। এই ধরনের ছবি করতে একটু পিছু পা হয়, কারণ এই ছবিগুলোর কতটা প্রচার পাবে, কারণ আলটিমেটলি বাজার মানে তোমার ফিল্মোগ্রাফি কীরকম কী চলছে তার উপর ডিপেন্ড করবে তোমার পরের ছবি কী হবে। তো তুমি এই স্টেজে এরকম একটা ছবি নিলে, এবং এই ছবিতে দেখা যাচ্ছে যে প্রচারের আলো যদি মানে একটা করে দেখি, সেখানে তুমি বেশ প্রচারের আলোয় রয়েছে এবং অনুসারী যারা রয়েছে, এবং তোমাদের কম্বিনেশনটা আমি দেখলাম দাদুর কীর্তিতে ওটা ইউজ করা হয়েছে। সেটা বাকিটা কী হয় পরে দেখা যাবে। কিন্তু আমি আসলে তোর ভাবি না, আমি প্রথমেই ভেবে নিই যে এটাই আমার হয়তো লাস্ট কাজ, আমাকে এরপর আর কেউ ডাকবে না। প্রতিটা কাজই আমার লাস্ট কাজ হতে পারে, নোবডি নোজ, আমাকে হয়তো এরপর আর কেউ ডাকবে না। আমি ওই জন্য যখন কোনো শুটিং ফ্লোর থেকে বেরোই, আমি সবাইকে টাটা বলে বেরোই, কারণ আমি জানি হয়তো আমি মাসের পর মাস, বছরের পর বছর হয়তো আমার এই টেকনিশিয়ান যারা রয়েছেন, এই সহশিল্পী আমার যারা সহকর্মী, তাদের সাথে দেখা হবে না, হয়তো আমি মাসের পর মাস এদের সাথে কথা হবে না। তাই অনিশ্চয়তা কেন, মানে এটার ক্ষেত্রে কারণ বিকজ লাইফ ইজ মানে লাইক দ্যাট আর কি। তুমি 2020 17ই মার্চ জানতে যে 18 তারিখ থেকে সব বন্ধ হয়ে যাবে? জানতো না, কেউই জানতো না, নোবডি হ্যাড আ ক্লু এক্সেপ্ট ফর মানে দেশের মাথা বা বিশ্বের মাথারা, কেউই জানতাম না। হলো তো, অনিশ্চয়তা ইজ লাইফ আর কি। ইনসিকিউরিটি থাকাটা আমার মনে হয় এটা খুব বড়, ইট মেক্স ইউ হাম্বল। মানে অশোক বিশ্বনাথন আমাকে আর কোনোদিন নাও ডাকতে পারেন ছবি করতে, এই যে ডেকেছেন তিনি, এটা আমার অ্যাক্টর হিসেবে একটা অ্যাচিভমেন্ট, এবং আমি আমার 100% দেবো সেই কাজটা। যখন কোনো ছবি ফেস্টিভ্যাল জিততো বা ফেস্টিভ্যালে দেখানো হতো, সেই ছবির প্রতি একটা দেখার আগ্রহটা মানুষের থাকতো। এখন বোধহয় সেই জিনিসটাও বোধহয় চলে গেছে। কারণ চলে গেছে, এখন ননসেন্স রিল দেখে লোকজন সারাক্ষণ আর কি, ননসেন্স রিল, কি জামা কাপড় পরে এয়ারপোর্টে গেল, ওই কি পাপারাজি হয়ে গেছে এখন, সবই ননসেন্স, এটা নিয়ে উল্টো দিকে পেছন পেছন হাঁটছে। ননসেন্স জিনিসপত্র দেখে দেখে মানুষ আসল খবর দেখেন না। আমি বলছি, যেরকম মানিকবাবুর মেঘ বলে একটা ছবি হয়েছে, অভিনন্দন ব্যানার্জি বানিয়েছেন, চন্দন সেন রাশিয়ায় বেস্ট অ্যাক্টর পেয়েছেন সারা বিশ্বের
মধ্যে থেকে। এটা কভার হয়েছে, এটা বলবো না মিডিয়া কভার করেনি, আর্টিকেলের পর আর্টিকেল হয়েছে এটা নিয়ে। মানিকবাবুর মেঘ যখন হলে রিলিজ করবে, আমি জানতে চাই যে কতজন মানুষ আসলে ছবিটা হলে গিয়ে দেখবেন। এটা যদি দেখা না হয় তাহলে ইট ইজ ইয়োর ফেলিয়ার অ্যাজ অ্যান অডিয়েন্স। ইউ ওয়াচ, কিপ ওয়াচিং রিলস। আর কী বলবো, এটা দেখো বস, একটা জিনিস বলছি, মানে তো তুমি এর আগেও আমাকে প্রশ্ন করেছিলে, এরপরেও একই প্রশ্ন করবে, কারণ আমরা ওই রকমই একটা সোসাইটিতে আছি। মানে উই হ্যাভ ডান আওয়ার বিট, এবার ইট ইজ অডিয়েন্সেস জব টু ডু দেয়ার বিট। মানে আমি তো কোথাও ফাঁকি দিইনি এই শুটিংটায়। আমার মানে যতটুকু ট্রেলারে দেখলে আমি প্রথমে একটা লুক নিয়ে করেছি, পরের বার আরেকটা লুক না। আমি তো এই ছবি যতক্ষণ নির্মাণ হয়েছে আমি আমার লুক ধরে রেখেছি, আমি আমার চরিত্রটা, আমি যখন সিন পেয়েছি আমি ডায়লগ বলতে বলতে ফাম্বল করে গেছি না, তো আমি আমার কাজটা 100% করেছি। তার মানে দর্শকের এবার একটা কাজ আছে, দর্শক সেই কাজটা করুন। যখন তুমি 100% দিচ্ছ এবং তুমি দেখছো দর্শক সেই ছবি নিয়ে সচেতন নয়, তারপরে তো আবার তোমার শুটিং ফ্লোরে যেতে হয়, আবার একটা ছবি ইয়ে করতে, একটা তো বিশ্বাসের জায়গা যে আমি তো 100% দিচ্ছি কিন্তু দর্শক আসছে না, বা এই জায়গাগুলো তুমি কীভাবে ওভারকাম করো? এই জায়গাগুলো ওভারকাম করি এই 4 জুনের মতো দিন দেখে, যখন ভাবা হয় একরকম রেজাল্ট হবে, একটা উল্টো রেজাল্ট হয়। রাহুল গান্ধীর মতো স্পিরিট দেখে, আমি কোনো একটি রাজনৈতিক মানে বা রাহুল গান্ধীর রাজনৈতিক দলকে সমর্থন করি বলছি না, ঠিক আছে মুডে আছে মনে হচ্ছে। আর কী বলবো, রাজনৈতিক মানে আমি তার কোনো একটা রাজনীতিকে সমর্থন নাই করতে পারি, কিন্তু রাহুল গান্ধীর মতো একজন যাকে সারাক্ষণ শুধু ট্রোলই করা হতো, তিনি যখন ডিসাইড করেছিলেন যে আমি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরবো, এটা তো একটা সত্যি ইট ইজ আ ভেরি মানে মুভিং মোমেন্ট আমার জন্য। আমার মনে হয় এরমভাবেই ইন্সপিরেশন আসে যে কাজ মানে গৃহীত হলো না তার মানে কি আমি কাজ করা থামিয়ে দেবো, সেটা নয়, আমি আবার কাজ করার চেষ্টা করবো, আমি আমার 100%টা বারবারই দেবো। দর্শক কি সেটা দিতে রাজি, সেইটাই ব্যাপার। ভোটের ফলাফল কি তোমার মানে বিস্মিত করেছে যাকে বলে? বেশ বেশ বিস্মিত করেছে। খুশি হয়েছো? খুশি হয়েছি বলতে বিস্মিতই হয়েছি আসলে। আমার একটু অবাক লেগেছে, কারণ আমি মনে করি যে মানে বিজেপি ইজ আ ভেরি ভেরি অর্গানাইজড পার্টি, অত্যন্ত স্ট্রং পার্টি। মানে কি তাদের আইটি সেল, কি তাদের ছোট ছোট সংগঠনের জায়গাগুলো, সবটাই দে আর এক্সট্রিমলি ওয়েল অর্গানাইজড, ভেরি ওয়েল প্ল্যান্ড। তাদের প্রজেকশন কি করে, মানে তাদের এবং তার আগে যে ওই যে বুথ ফেরত সমীক্ষা যেগুলো, মানে বুথ ফেরত সমীক্ষা ঠিক আছে, অনেক সময় জল গ্যাপ এতটা, আমি না ওটাতেই একটু অবাক হয়ে গেছি যে মানে রিয়েলি আই এম রিয়েলি সারপ্রাইজড। পশ্চিমবঙ্গের ফলাফল তোমার কতটা মানে চিন্তিত বা বিস্মিত করেছে? বিশেষ করে আমি ডাইরেক্টলি বলছি, মানে সিপিএম যেমন 0, মানে সেটা যে খুব বিস্মিত করেছে এমন নয়, আমার জানতে এরকম আমার মনে হয়েছিল, তার কারণ মানে এবারে অনেক আশা ছিল বিশেষ করে সিপিএম। আমার কোথাও থাকতে ছিল না, সিপিএমের যারা সদস্য তাদের থাকতে পারে, আমার কোনো আশা ছিল না। আমার মনে হয়েছে যে সিপিএম যেটা সত্যিই ভীষণ ভালো করেছে সেটা হচ্ছে দে হ্যাভ গিভেন ওয়ান্ডারফুল ক্যান্ডিডেটস, কিছু ইয়াং ফ্রেশ ক্যান্ডিডেট, তরুণ মুখ যাদের সাথে আমরা কানেক্ট করতে পারি, এমন সমস্ত ক্যান্ডিডেট দিয়েছেন যারা সত্যি আজকের সময় গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন। কিন্তু সাংগঠনিক দিক থেকে আমার মনে হয়েছিল যে প্রকল্পগুলো ইমিডিয়েটলি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেগুলো মানুষ অনেক বেশি গ্রহণ করেছে। সেই মানে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা বারবার সবাই বোঝে, লক্ষ্মীর ভাণ্ডার ইজ আ গেম চেঞ্জার, ইউ ক্যান নট ডিনাই দ্যাট। আর এই কথাগুলো ফেসবুকে শুনতে ভালো লাগে যে মানুষ অশিক্ষাকে বেছে নিলেন, শিক্ষা, এগুলো শিক্ষা হেরে গেল, এগুলো ভুলভাল কথা, এগুলো না, এগুলো হচ্ছে স্যাডিস্টিক প্লেজার বলি আমরা। এই দিকে কি ভোট হয়েছে, মানে লোকসভার ভোটটা তো পুরোটাই তো সেন্ট্রালের ইয়ে, মানে না কিন্তু যে মানুষটা, এই যে ব্যাপারটা, আমরা এখন বসে আছি হিন্দুস্তান ক্লাবে, সেন্ট্রালি এসি, এত আলো জ্বলছে, এত আলো বোধহয় আমার বাড়িতে 2 বছরে জ্বলে। এই রকম একটা জায়গায় বসে আমরা এটা নিয়ে বলতেই পারি না, কারণ পশ্চিমবঙ্গ যে কত বড়, পশ্চিমবঙ্গে যে কত রকম ইকোনমিক স্ট্যাটাসের মানুষ থাকে, এটা নিয়ে আমাদের কোনো আইডিয়াই নেই। সেই মানুষগুলোর কাছে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারটা ইজ আ লট, ইটস আ লট। আমাদের কাছে মনে হতে পারে 1000 টাকা দিয়ে দিল ভোটটা, চাকরি তো নেই, মানে এটাও তো একটা মানে চাকরি নেই, কিন্তু যে 1000 টাকা দিচ্ছে তা তুই সেটাও নেবো না। অনেকের ক্ষেত্রে এত বোকা, মানে ধরো চোখের সামনে আমি ধরতে পারছি যে 1000 টাকা আসছে, বা কন্যাশ্রী যুবশ্রী যে টাকাগুলো আসছে, বাট ঠিক সেই ঘরেই একটা ছেলে বেকার রয়েছে, ফুড এসআইয়ের পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে, মানুষকে এতটাই বোকা, মানে এই অনুযায়ী কি ভোট হয়েছে? মানে এটা যদিও আমরা মানে ভোটের খবর করি না, বাট আই থিঙ্ক না, এটা দেখো, এটা আমি বলতে পারি না মানুষ এক্স্যাক্টলি কী ভেবেছেন। তুমি যেটা বললে সেটাও ভীষণ সত্যি, যে চোখের সামনে একটা বাস্তব দেখতে পাচ্ছি কিন্তু আরেকটা অন্য বাস্তবকে স্বীকার করে নিচ্ছি। এত বড় দুর্নীতি চোখের সামনে, মানে সেটাও মানুষের কাছে খুব একটা ম্যাটার করলো না। সেটা আমি জানি না কী হতে পারে, সেটা মানুষ সিপিএমকে আর সুযোগ দিতে চায় না, কারণ 34 ইয়ার্স ইজ এনাফ। ইয়াং জেনারেশন যত আমরা হয়তো খুব ফ্যাসিনেটেড, বাট আমাদের যারা একটু বড়রা তারা কিন্তু মানে আমি বলছি তোমার, আমার বাড়িতে বা আমার পাড়ায় আমি যা সব গল্প শুনেছি সিপিএমের লাস্ট 10-15 বছরে, দে আর অ্যাফ্রেড। তাদের বক্তব্য হচ্ছে না,
ওই যে 10-15 বছর দেখেছি না, ওইটা আর ফেরত চাই না জীবনে, এরকমও শুনেছি। তার মানে এই রিয়ালিটিটাও তো আছে। আমি বলছি আমরা না, তুমি আর আমি বা একটা চ্যানেলে 12 জন বা একটা প্যানেলে 10 জন, nobody, not even a celebrity figure like Prashant Kishore is capable enough to say anything about ভারতবর্ষের মানুষ রাইট নাও। কারণ ভারতবর্ষের মানুষ এত গ্রাম, ছোট ছোট গ্রাম পঞ্চায়েত, ছোট ছোট পৌরসভা, কত মানুষ, তাদের প্রত্যেকের বাস্তব এক এক রকম। যাই হোক, আমরা সিনেমায় ফিরি, বেশ কিছু ছবি দেখা যাচ্ছে চলছে। আমি তো খুবই এক্সাইটেড থাকি সবসময়। মির্জা যেরকম আমার প্রচণ্ড ভালো লেগেছিল। আমার তো মনে হয় সব রকম কাজ কনস্ট্যান্টলি হতে থাকা উচিত। আমাদের কথাবার্তা কী চললো না এটাও যেমন হতে থাকা উচিত, এবং প্যারালালি কাজ করে যাওয়াটাও উচিত আর কি। একটু সহজ করে করো, শক্ত করে করো না, অত শিক্ষিত মানুষ আমি না। রিনাকে চিনতে পারছেন? ইনি কিন্তু খুব একজন বড় ইউটিউবারের ছবিতে অভিনয় করেছিলেন। তোমার অনেক কিছু বিষয় জানি, যে তুমি যেভাবে স্ট্রাগল করছো, লাইক আমি দেখেছি যে তুমি খুব শেষ ট্রেনে বাড়ি ফেরো, সেই শেষ ট্রেনে বাড়ি ফিরবো না না। দেখো, এইটা বেসিক্যালি মানে এই স্ট্রাগল কথাটা বলতে আমি নারাজ। মানে নারাজ এই কারণেই নারাজ, কারণ আমার মনে হয় যে একটা অভিনেতা বা যে কোনো শিল্পী মানে স্ট্রাগল তার জীবনের শেষ পর্যন্ত চলতে থাকে। আজকে শাহরুখ খান হচ্ছে, সে কিন্তু স্ট্রাগলই করছে, কারণ ও জানে যে আজকে আমি যদি ওই একই সেম এফোর্টটা না দিই, আমার জায়গাটা অন্য কেউ এসে নিয়ে যাবে। আমি দূর থেকে যাতায়াত করতাম, কালনা থেকে যাতায়াত করতাম, আমি লাস্ট পাড়িয়া পর্যন্ত আমি তাই করেছি। মানে আমি 2.5 বছর। পাড়িয়ার পর থেকে কি জীবনধারা একটু পাল্টেছে? জীবনটা পাল্টায়নি। দেখো, আমি তোমার যে পাড়িয়ার পর একটা সিরিয়ালের সুযোগ এলো, আচ্ছা, রিভিউয়ের পরে খুব একটা চেঞ্জ হয়নি না? আর রিভিউর পর থেকে চেঞ্জ হয়েছে অনেক। অরিত্রদার অবদান আছে বলছো? অবশ্যই আছে, গ্রেট লর্ড অরিত্র অবশ্যই আছে। আমার জীবনে অরিত্রদার আমারও অবদান আছে। অরিত্রদা মাঝে মাঝে ইন্টারভিউ দেয়, আমাকে ডাকে। তো যাই হোক, আমরা দেখা যাচ্ছে যে তুমি ধরো একটা ইয়াং অভিনেতা, তো লাইক এখন তো একটা কমার্শিয়াল ছবির একটা হিড়িক চলছে, দেখে ভালো লাগছে। দেখো, অ্যাকচুয়ালি আমাদের ছোটোবেলা কীভাবে কেটেছে, দেবের পাগলু ডেকে, চ্যালেঞ্জ থেকে এইভাবে দেখেছে, তো সেইগুলো কোথাও না হারিয়ে গেছিলো মাঝখানে। এই তো দেবের পাগলু দিচ্ছে, চ্যালেঞ্জ দিচ্ছে, দেখবো রোমিও দিচ্ছে, আমাদের ওরমভাবে কেটেছে। তো একটা এখন আবার যে কমার্শিয়াল সিনেমাটা শুরু হয়েছে, সেটা অবশ্যই মানে বাংলার জন্য তো খুব ভালো। মানে জিদ্দার বুমেরাং আমি রিসেন্ট দেখলাম, মানে খুব ভালো করেছে। রুক্মিণীদি তো খুব ভালো। মানে ওই জিতের আগের ছবিগুলো যেটা দেখা যাচ্ছিলো খালি ফ্যানদেরই ভালো লাগছে, আর বাদ বাকিটা হয়তো খুব একটা ভালো লাগছিল না। কিন্তু এই বুমেরাংটা দেখে মোটামুটি সকলেই খুশি, যাকে বলে। হ্যাঁ, মানে এইটা ওই বলে না যে দুপক্ষকে একত্র করা, ওই দুপক্ষকে একত্র করার মতোই হয়েছে ব্যাপারটা। সৌম্য স্তরকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার অনেক দিনে চেনা, খুব ভালো কাজ করছে, অনেক সাহসী ইন্টারভিউ নিয়েছে। আমি রিসেন্ট একটা খুব সাহসী ইন্টারভিউ দেখলাম। কিছু সংলাপ, কিছু প্রলাপের যে জায়গাটা ছিল, যে আমি বুদ্ধিজীবী কাট, আবার এখানেও আমি দেখলাম যে আমি ডিরেক্টর লাস্ট সিন, মানে ওই সিমিলারিটিটা রয়েছে। আরে হ্যাঁ, এগুলো কিছু কায়দা কারণ করা হয়েছে। হ্যাঁ, ওটা বলছে ওয়ান মোর অ্যান্ড দিস দ্য লাস্ট, ওটা তো একটা ওয়ান মোর হচ্ছে, তার সঙ্গে আবার এই লাইনটা কিন্তু শেক্সপিয়ারের ওথেলো থেকে নেওয়া, ওয়ান মোর অ্যান্ড দিস দ্য লাস্ট। তো এরকম অনেক মজা করা আছে ছবির মধ্যে। বাট স্যার, আপনি মানে সেই সময় যে ছবিটা করেছিলেন, সেই সময় ছবির যে প্রেক্ষাপট ছিল সেই সময় দাঁড়িয়ে, এখন কি কিছুটা হলেও কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, পুরোপুরি পাল্টে গেছে। তার অন্য রকমের একটা পৃথিবী চলে এসছে, কোভিডের পৃথিবী। এখন একটা মনে হচ্ছে, মানে আমরা যদি খুব রাজনৈতিকভাবে দেখি, কেন্দ্রে রাজ্যে একটা আইডিওলজিক্যাল ভ্যাকিউম চলে এসছে। এমন কোনো নেতা নেই যাকে দেখে আপনি মাথার টুপি খুলতে পারেন, সেরকম কেউ নেই, কোনো আদর্শ নেই। এই আদর্শহীন সমাজের চেহারাটা কি, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। কিছু বললাম, আমার মনে আছে ওখানে সুভাষ মুখোপাধ্যায় একবার বক্তৃতা দিচ্ছিল, আমি খুব আপনার বিরাট বড় ভক্ত, এবং ওই ছবিটা দেখার মনে ছিল যে ছবি বানানো বোধহয় খুব ইজি, কারণ এত ফ্রি ফ্লোলি আপনি ছবিটা বানিয়েছিলেন। এবং সেইভাবে ওখানে মনে হয় আর একটা সিমিলারিটি রয়েছে, যে ওখানে গৌতম বাবু মিউজিক দিয়েছিল এবং সেখানে গৌতম দার ছেলে কাজ করেছে। তো আমি একটা জিনিস জানতে চাই যে মানে আপনি তো বারংবার তো আপনি ওই ব্যতিক্রমী ছবি করে গেছেন, কিন্তু ব্যতিক্রমী ছবি নিয়ে যে মানুষের সচেতনতা, সেটা কি একটু হলেও কি পরিবর্তিত হয়েছে? মানে মানুষকে এই ছবিগুলো কিছু আস্তে আস্তে হচ্ছে। আবার মনে হয় হিন্দি ছবিতে তো হয়েইছে, হিন্দি ছবিতে বাস্তবধর্মী ছবি হচ্ছে, বিশপ হচ্ছে, অনেক সেই ভিকি ডোনার থেকে শুরু করে এখন বেশ কিছু ভালো, এই যে রাজকুমার রাওটাও যে ছবিগুলো করছে, আয়ুষ্মান খুরানা, সেটা হচ্ছে। কিন্তু বাংলায় তেমন হচ্ছে না। সেই মধ্যবিত্ত সমাজ, সেই কলকাতা শহর, সেই সম্পর্কের জটিলতা, সেই পরকীয়া প্রেম, এই হচ্ছে বিষয়। সেখানে আমি একটা সম্পূর্ণ নতুন ক্ষেত্র উন্মোচিত করলাম, সেটা হচ্ছে যে মফস্বলের নাটকের দল এবং তাদের সমস্যা।
অবসরপ্রাপ্ত মানুষের অভিনব সম্পর্ক, একটি বাচ্চা মেয়ের সঙ্গে একটি বয়স্ক লোকের সম্পর্ক, এইগুলো নিয়ে আমি বিশ্লেষণ করলাম এখানে। বাট এই প্রত্যেকবারই যে ব্যতিক্রমী ছবি করার তো একটা সাহস লাগে, তো মানে সবাই তো এখন কলকাতার বেশিরভাগ লোক সব একটা বাণিজ্যিক ছবি বা একটা কিছু স্পেসিফিক অডিয়েন্সের জন্য ছবি করছে। আপনার ছবিতে সেইভাবে কিন্তু এন্টারটেনমেন্ট সরাসরি থাকে না, তাকে বুঝে নিতে হয় বা তাকে খুঁজে নিতে হবে। হ্যাঁ, একটু মজাগুলো থাকে, এই যেরকম তুমি বললে ওয়ান মোর অ্যান্ড দিস দ্য লাস্ট, সেরকম খুঁজে নেবে। অনেকগুলো জায়গা আছে ওরকম হিটসগুলো আছে। এখানে একটা নাটকের মধ্যে হঠাৎ বিনোদিনী চলে আসছে, মানে অপ্রয়োজনীয়ভাবে, সেরকম অপ্রয়োজনীয় কিছু দৃশ্য আমি ঢুকিয়েছি, দেখলে মজা পাবে মানুষ, আমার মনে হয়। আপনার মনে আছে কিছু সংলাপ কিছু প্রলাপের একটা দৃশ্য ছিল, আজকের সন্তান বা সেই সময়ের যে বাংলা ছবি, সেগুলো নিয়ে আপনি একটা মকারি করেছিলেন। ঠিক ঠিক ঠিক, আজকে শুনতো। অ্যাসপায়ারিং ডিরেক্টর, পরবর্তীকালে ডিরেক্টর, তাদেরকে কি আপনি বলবেন যে এরকম ব্যতিক্রমী ছবি করার কথা? আমার মনে হয় বারবার করতে হবে, একটা নতুন আন্দোলন তৈরি করতে হবে। এবং এই যে মাধ্যমগুলো এসে যে এটাকে অন্তত কিছুটা তো তাৎপর্য দিচ্ছে, বলবো যে নতুন প্রজন্মের মানুষজন ব্যতিক্রমী ছবি করা উচিত বলে আমি মনে করি। ভাই সার্ভাইভটাই বা করবে কি করে, যে আপনি ব্যতিক্রমী ছবি যে আপনি যেভাবে সার্ভাইভ করেছেন? চেষ্টা করতে হবে, চেষ্টা করে 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 আসতে হবে নানানভাবে। মানে কিছু লোকজনের কাছ থেকে হয়তো অর্থ নিতে হবে, ধার করতে হবে, বা মাঝে মাঝে সরকারের কাছে যেতে হবে, কিছু কিছু গ্রান্ট নিয়ে করতে হবে, সেইভাবেই করতে হবে, কুড়িয়ে বাড়িয়েই করতে হবে, কিন্তু হবে, আমার মনে হয় হবে। করোনা কি খুব ভাবিয়েছিল? মানে আমার ছবিতে দেখলাম যে হ্যাঁ, ভীষণভাবে রয়েছে। এবং করোনার সময় যেন মানুষ অমানুষ হয়ে গিয়েছিল, আর মানুষ রইল না, একটা খোলস হয়ে গিয়েছিল। তো সেই সময়টাকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে আবারও এরকম ঘটনা ঘটতে পারে, কারণ সভ্যতার ইতিহাসে এরকম ঘটনা হয়নি, কিন্তু হবে না যে তা আমরা বলতে পারছি না। বাট স্যার একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে কথাটা বারবার উঠে আসছে ব্যতিক্রমী ছবির বাজার, এটা তৈরি হলো না কেন? মানে দীর্ঘ 25 বছর আমি যদি কিছু সংলাপ কিছু প্রলাপও ধরি, বা 90 দশক বা তার আগের দশক, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, আরও বেশ কিছু ছবি হয়েছে, কিন্তু ওই যে বাজার যে তৈরি হওয়া বা দর্শকের যে সচেতনতা তৈরি হওয়া, সেইটা কেন হলো না এখন অবধি? না, এখন অবধি হয়নি, কিন্তু আস্তে আস্তে হবে। যখনই একটা বিকল্প তৈরি হবে, যখনই আরও এই ধরনের ছবি হবে, আরও এক্সপেরিমেন্ট হবে, তখন আস্তে আস্তে বাজারটাও তৈরি হবে। কারণ হিন্দি ছবিতে হয়েছে, হিন্দি ছবিতে এখন আর ওই সালিম জাভেদ যে ধরনের গল্প লিখতো সেগুলো এখন আর চলছে না। এখন নতুন বিষয়, নতুন আঙ্গিক নিয়ে ছবি হচ্ছে, আমাদের এখানেও হবে। ব্যতিক্রমী যে ছবি, মানে এক্সপেরিমেন্টাল ছবি, আপনি যেহেতু প্রডিউসার সেই কারণে আপনাকে প্রশ্ন করছি যে এই ধরনের ছবি তো খুব একটা রেভিনিউ জেনারেট হয় না, এটাই মার্কেটে প্রচলিত। তা আপনি এরকম একটা এখন অডিয়েন্সটা অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে ছবি এখন কোন ছবিটা চলবে, কি সাবজেক্টের ছবি চলবে, এক্সপেরিমেন্টাল, প্যারালাল, এইসব ওয়ার্ডগুলো আর আমার মনে হয় ভ্যালিড নেই। কারণ কি সব ধরনের ছবির জন্যে মার্কেট আছে, সব ধরনের ছবিকে মানে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার উপরে নির্ভর করছে ছবিটা কীরকম বিজনেস করবে। ডেফিনেটলি ছবি মেকিং, ফিল্ম মেকিং তো একটা অন্য ধরনের বিজনেস। তো সেই হিসাবে মানে ছবি, যে কোনো ধরনের ছবি চলতেও পারে, নাও চলতে পারে। বাট এটা যেমন একটা ঠিক, কিছু তো স্পেসিফিক ছবি হয় যেগুলো দেখলে বোঝা যায় আউট অ্যান্ড আউট যে এই ছবিগুলো চলার সম্ভাবনাটা বেশি, এই কারণেই সেই ছবিগুলো এক ধরনের ছবি, এবং এই ছবিগুলোকে বলা হয় যে এক্সপেরিমেন্টাল ছবি। এটা তো একটা ক্যাটাগরাইজ করা হয়েছে। বলতে পারেন, বাট আমার মনে হয় ধরো যে ধরনের, হ্যাঁ এই ছবিটা চলবে, এখন কোনো বড় স্টারের ছবিটা যদি বলে হ্যাঁ এটা তো চলবে যেহেতু স্টার আছে, অনেকবার দেখা গেছে ওই ছবিটাও চলে না। তো এখন এই ধরনের এক্সপেরিমেন্টাল ছবি বড় প্রজেক্ট থেকে তো অ্যাটলিস্ট বাজেট কম থাকে, তো রিস্কটাও কমে যায়। বাট ডেফিনেটলি যারই টাকা লাগছে, যতই টাকা লাগছে, ওই টাকাটা তো ফিরে আসতে হবে, না তাহলে ছবি করাটা কোনো মানে হয় না।